এই তিনটা লেকচারে কারো জি কোনো ম্যাডাম, জি প্রবলেম ম্যাডাম একটু, আছে? জি ম্যাডাম। না ম্যাডাম বেশ, হ্যাঁ রিভিউ দিয়েছি ম্যাডাম, বেশ ভালো লাগছে, কোনো সমস্যা হয় নাই। ডেমোগ্রাফি খুব সহজ সাবজেক্ট, হ্যাঁ একদম হ্যাঁ জি ধরেন ম্যাডাম, আমাদের সেটাই জীবন সেটাই থেকে দেখলাম আর কি। আমরা কাছ থেকে যেটা উপলব্ধি করি সেই জিনিসগুলো আমরা জানছি আবার, এই জন্য জি জি। ডেমোগ্রাফি কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে গত ক্লাসে একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে এমিগ্রেশন, তাই তো? এমিগ্রেশন এবং ইমিগ্রেশন দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো যেটা সেটা হচ্ছে আপনার নেটিভ কান্ট্রি অথবা রিজনের মধ্যে যখন আপনার মুভমেন্টটা হবে, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়ায় যাবে, নেপাল যাবে, তখন সেটা বা আমরা যেটা হচ্ছে এশিয়া রিজনে যখন আমরা মুভমেন্ট করব সেটা হবে আমাদের এমিগ্রেশন, এবং ইমিগ্রেশন হবে যখন আমরা নেটিভ কান্ট্রি অথবা আমাদের রিজিয়নকে ক্রস করব। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন এমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন। কনফিউশন ক্লিয়ার হলো? ওকে ম্যাডাম, জি ম্যাডাম। তাহলে আজকে আমরা চেষ্টা করব দুটো লেকচার দেওয়ার, সেটা হচ্ছে পপুলেশন পিরামিড। আপনারা কি পপুলেশন পিরামিডের নাম শুনেছেন এর আগে কখনো? জি ম্যাডাম, না 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 না। আচ্ছা, পপুলেশন পিরামিড দেখেন, ছবি দেখতে পাচ্ছেন পপুলেশন পিরামিড অফ বাংলাদেশ। আপনার আপনারা কি আমার স্ক্রিনটা জি দেখতে জি পাচ্ছেন? জি জি ম্যাডাম, ম্যাডাম, জি ম্যাডাম। জি ম্যাডাম দেখতে আচ্ছা, পাচ্ছি। এখানে দেখেন পপুলেশন পিরামিড বাংলাদেশের পপুলেশন পিরামিড আমি 1990 এবং 2020 পপুলেশন পিরামিড দেখাচ্ছি। দেখেন বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আমি যেটা আগে প্রথম ক্লাসে বলেছি যে বাংলাদেশের পপুলেশন গ্রোথটাকে আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে আমাদের ন্যাশনাল ইকোনমিতে, সেইটারই চিত্র দেখেন। আমাদের মাত্র 30 বছর, হ্যাঁ 1990 থেকে 2020 সাল পর্যন্ত আমাদের 30 বছরে দেখেন আমাদের আপনারা একটু কাইন্ডলি নিজেদের মাইক্রোফোনটা মিউট করে নিয়েন, হ্যাঁ তাহলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হবে। ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা? না ম্যাডাম, ছবি দেখা যাচ্ছে না।
ম্যাডাম শেয়ারিং এ মানে প্রবলেম হচ্ছে ম্যাডাম, তাই না? এবার দেখেন তো, দেখা যাচ্ছে? জি ম্যাডাম, এখন দেখা যাচ্ছে। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যেটা বলছিলাম যে আমরা বাংলাদেশে 1990 থেকে 2020 পর্যন্ত এই 30 বছরে দেখেন আমরা আমাদের জনসংখ্যা বেড়েছে প্রায় 6 কোটি। হ্যাঁ, পপুলেশন গ্রোথ আমাদের অনেক বেশি হলেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমাদের ইকোনমিতে। সেটা কি দেখেন, আমাদের 2020 পপুলেশন পিরামিড যদি দেখি, তাহলে আমাদের যে আন্ডার 5 চিলড্রেন অথবা আমাদের ডিপেন্ডেন্ট গ্রুপ এবং ওভার 65, যদি আমরা সরকারি বয়স হিসাব করি, তাহলে সরি সরকারি চাকরির বয়স আমাদের 63, তাই তো? তো এই পর্যন্ত যারা, তার মানে হচ্ছে 25 to 65 যদি আমি ইনকাম জেনারেটিং গ্রুপ ধরি, তাহলে 2020 পপুলেশন পিরামিডে দেখেন এই ইনকাম জেনারেটিং গ্রুপটা বেশি, যেটা 1990-তে এতটা ছিল না। 1990-তে আমাদের দেখা যাচ্ছে যে ডিপেন্ডেন্ট গ্রুপটা বেশি ছিল। এই জন্যই আমরা 2020-তে এসে এখন বলতে পারছি যে পপুলেশন গ্রোথটা আমাদের পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমাদের ন্যাশনের। সেটা কি, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি। কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে যে আমাদের ইনকাম জেনারেটিং গ্রুপ ইজ মোর দ্যান ডিপেন্ডেন্ট গ্রুপ। হ্যাঁ, এবং এইখানে জাপান বাংলাদেশের খুব কাছাকাছি একটা দেশ হিসেবে জাপান, আমি যদি সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন ধরি, তাহলে জাপানে মাত্র 3 বছরে দেখেন ডেমোগ্রাফিতে কত চেঞ্জ আসছে। জাপানে এজিং প্রসেসটা খুব বেশি। পপুলেশন গ্রোথ কি হয়েছে, জাপানে ডিক্লাইন করেছে। হ্যাঁ, যার ফলে কি হচ্ছে, জাপান কিন্তু আগে কখনো ইমিগ্রেশন ফ্যাসিলিটিস দিত না, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হতো না, কিন্তু এখন জাপান নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এখন ওরা জনসংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম ইনসেনটিভ দিচ্ছে, তার মধ্যে ইমিগ্রেশন একটা। তাহলে পপুলেশন পিরামিডের আমরা ছবিটা দেখলাম, এটাকে সহজ ভাষায় বলতে গেলে সেক্স পিরামিড। আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনে যেরকম বার্থ রেট এবং গ্রোথ রেটের কম্প্যারিজন করি, পপুলেশন পিরামিডে আমরা সেরকম এজ এবং সেক্সের কম্প্যারিজন করে থাকি। পপুলেশন পিরামিডকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা স্টেশনারি, একটা এক্সপান্সিভ, একটা কনস্ট্রিকটিভ। স্টেশনারি হচ্ছে আনচেঞ্জিং প্যাটার্ন অফ ফার্টিলিটি এবং মর্টালিটি। আমরা যদি জাপানের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফার্টিলিটি এবং মর্টালিটি আনচেঞ্জিং। কারণ হচ্ছে জাপানিরা এখন বিবাহ প্রথায় বিশ্বাসী না। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে ওদের মধ্যে, এবং জাপান কিন্তু জাতিদের মধ্যে সভ্য জাতি হিসেবে বেশ নাম করা, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাপানের ফার্টিলিটি এবং মর্টালিটি প্যাটার্নটা আনচেঞ্জ। এই জন্য এটাকে আমরা বলছি স্টেশনারি পিরামিড। তারপরে হচ্ছে এক্সপান্সিভ পিরামিডের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এই আমরা সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো এর মধ্যে বিলং করি। এবং কনস্ট্রিকটিভ পিরামিডে হচ্ছে যে দেখাচ্ছে যে লোয়ার নাম্বার অফ ইয়ঙ্গার পিপল। এটাও কিন্তু আমরা উন্নয়নশীল বিশ্বের কথাই চিন্তা করি কনস্ট্রিকটিভ পিরামিডে। হ্যাঁ, কনস্ট্রিকটিভের সাথে এক্সপান্সিভের একটাই পার্থক্য, যে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের হায়ার প্রপোর্শন অফ চিলড্রেন থাকবে, এক্সপান্সিভে পপুলেশন গ্রোথ রেটটা খুব হাই হবে এবং ওল্ডার পিপুলরা কম থাকবে। কিন্তু কনস্ট্রিকটিভে দেখা যাচ্ছে ইয়াঙ্গার পিপুল, তার মানে যদি আমরা আন্ডার 5 বাদ দিয়ে যদি আমরা 6 থেকে এই যে 18 ইয়ার্স যে গ্রুপটা, সেই গ্রুপটা যদি আমরা কনসিডার করি, তাহলে দেখব যে এই গ্রুপটা কম থাকবে। সেটাকে আমরা কনস্ট্রিকটিভ পিরামিড বলছি।
একটা পপুলেশন পিরামিডকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে আমরা এইভাবে বর্ণনা করতে পারি যে বটম, টপ এবং মিডল পোর্শন তিনটা ভাগে ভাগ করি। বটম কি দেখাচ্ছে? বটম দেখাচ্ছে যে আমাদের ইয়াং পিপলের প্রপোর্শনটা, এবং টপ শো করছে ওল্ডার পিপলের প্রপোর্শন। তার মানে মাঝখানটা আমাদের মিডল এজ গ্রুপ পপুলেশন ডেফিনেটলি। তাহলে ফিউচার পপুলেশন গ্রোথ ইজ প্রেডিক্টেড বাই এ লার্জ নাম্বার অফ ইয়ং পিপল। আজকে যারা ইয়াং জেনারেশন তারাই তো আমাদের ভবিষ্যতে দেখা যাবে যে আজকে যারা শিশু ভবিষ্যতে তারাই দেখা যাবে ইয়াং পিপলে পরিণত হবে। তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে 10 বছর পরে আমার ইয়াং জেনারেশন থাকবে এতজন। আরেকটা হচ্ছে যে আমার বেসটা যদি স্মল হয় তাহলে আমার বার্থ রেট কম। এটা আমি দেখতেই পাবো, প্রেডিক্ট করতে হবে না, এটা আমি স্পষ্টই বলতে পারবো যে আমার বার্থ রেট কম। তারপরে কি, যদি আমার দেখা যায় টপটা যদি আমার লার্জ হয়, সেটা কি করে, সেটা ইন্ডিকেট করে যে ওল্ড পিপল যারা তারা সংখ্যায় বেশি, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিসটা তাদের ভালো দিতে পেরেছি, সেই কারণে ওল্ডার পিপলের সংখ্যা বেশি। তার মানে যখন আমার টপ যখন লার্জ হবে সেই ক্ষেত্রে আমার পপুলেশনের হেলথ কেয়ার ফ্যাসিলিটিসটা রিপ্রেজেন্ট করবে যে আইদার ইট ইজ গুড অর ব্যাড। এই হচ্ছে পপুলেশন পিরামিড। পপুলেশন পিরামিড খুবই সহজ একটা জিনিস। এখানে হচ্ছে আপনার ডেফিনেশন, ক্লাসিফিকেশন এবং এক্সপ্লানেশন, এইটুকুই। হ্যাঁ, এখন এই যে পপুলেশন পিরামিডটা আমরা করি, এটার ইউজেসটা কি? ইউজেস হলো যে আমরা ইকোনমিক ডিপেন্ডেন্টকে ফাইন্ড আউট করতে পারি। তারপরে পপুলেশন প্যাটার্নের ডিফারেন্সটা আমরা ডিটেক্ট করতে পারি, এবং একটা নেশনকে আমরা ডিফাইন করতে পারি। তার মানে কি, আমার যদি আন্ডার 5 চিলড্রেন কম হয় তার মানে আমার ফার্টিলিটি রেট কম। আমার যদি ওল্ডার পিপল বেশি হয় আমার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ভালো। আমার যদি মিডল এজ গ্রুপ পপুলেশন বেশি হয় তাহলে ইকোনমিক্যালি আমরা সলভেন্ট। এটাই একটা পপুলেশন পিরামিড আমাদেরকে বুঝতে সাহায্য করে। এই হলো পপুলেশন পিরামিড। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? না ম্যাডাম, সমস্যা নেই ম্যাডাম, পরে পড়ে নেব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আরেকটা লেকচার শেয়ার করি আপনাদের সাথে। আজকে সেকেন্ড লেকচার আমার। দেখতে পাচ্ছেন আপনারা, মেজার্স অফ মর্টালিটি। না ম্যাডাম, হ্যাঁ এই যে ঠিক আছে, আচ্ছা আমরা কি কি মর্টালিটি মেজার করি? আচ্ছা, মর্টালিটি, হোয়াট ডু ইউ মিন বাই মর্টালিটি? ডেথ রেট। হ্যাঁ, মর্টালিটি যদি আমরা সহজ কথায় বলি, মর্টালিটি মিন্স ডেথ। হ্যাঁ, সেটা আমরা বিভিন্ন রেট এবং রেশিও দিয়ে প্রকাশ করে থাকি।
কি কি মর্টালিটি মেজার্স আমরা করি ডেমোগ্রাফিতে সেগুলোই দেখব। প্রথমেই হচ্ছে ক্রুড ডেথ রেট। Why it is crude? Because it consider entire population, no specific age or sex group. That's why it is crude death rate. Then age specific death rate. Sorry. নামেই বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট বয়সের ডেথ রেটকে এখানে আমরা ক্যালকুলেট করি। তারপরে হচ্ছে সেক্স স্পেসিফিক ডেথ রেট, কজ স্পেসিফিক ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, স্টিল বার্থ রেট এবং নিওনেটাল মর্টালিটি রেট। এটা পুরোটাই আপনার হচ্ছে ম্যাথ। আপনার ম্যাথ করার নিয়ম হলো আপনি প্রথমে ফর্মুলাগুলো লিখে প্র্যাকটিস করে নেবেন। প্রত্যেকটা ম্যাথে আসলে এই ভার্চুয়াল ক্লাসের সাথে এটাই তফাৎ যে আমি ডাইরেক্ট ইন্টারাকশন হলে হয় কি বোর্ডে লিখলাম, আপনারা করলেন, আমি বুঝাই দিলাম, তাহলে ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট। কিন্তু এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটার সাথে আমি এক্সারসাইজ দিয়ে দিয়েছি, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে নিলে আর কনফিউশন থাকবে না। এরপরেও যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়া, ঠিক আছে? আপনারা আগে ফর্মুলাগুলো একটা শিটে লিখে নেবেন, তারপরে এক্সারসাইজগুলো করবেন। জাস্ট ফর্মুলায় ফেলে দিলে আপনার রেজাল্ট চলে আসবে। তাহলে মর্টালিটি আমি একটা কথাই বলেছি যে ডেথ মর্টালিটি আমরা ডেথ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে একটা ডেমোগ্রাফিক ফেনোমেনা যেটা মোস্ট কমনলি স্টাডি। আমরা ডেমোগ্রাফিতে মর্টালিটি, ফার্টিলিটি এবং মাইগ্রেশন নিয়ে মেনলি স্টাডি করে থাকি বা মেজারমেন্ট করে থাকি। তো তার একটা অংশ হচ্ছে মর্টালিটি। এই যে মর্টালিটি মেজার করছি এর নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। সেটা কি? লাইফ ইন্স্যুরেন্স এবং পাবলিক পলিসি। লাইফ ইন্স্যুরেন্স আপনাদের অভিজ্ঞতা থাকলে, আপনাদের কারো আছে লাইফ ইন্স্যুরেন্স? কারো আছে লাইফ ইন্স্যুরেন্স আপনাদের মধ্যে? জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স আছে আপনাদের কারো? জি ম্যাডাম, আছে ম্যাডাম। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্সে আপনারা হিসাব দেখবেন যে যারা লাইফ ইন্স্যুরেন্স করেছেন তাদের হিস্ট্রি দিতে হয় যে আপনার ফ্যামিলিতে কারো কোনো ক্রনিক কন্ডিশন বা কোনো ডিজিজ আছে কিনা, বা আপনার বয়স কত, আপনি কি চাকরি করেন, আপনি কতদিন ওই চাকরিতে বলবৎ থাকবেন, সব কিছু হিসাব করে একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনার পলিসি নির্ধারণ করা হয়। হ্যাঁ, এই যে আমরা মর্টালিটি মেজার করি এই লাইফ ইন্স্যুরেন্স এবং পাবলিক পলিসির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে প্যাটার্ন অফ মর্টালিটি সামটাইমস ভ্যালুয়েবল ইন্ডিকেটর অফ দ্য লেভেল অফ হেলথ। হ্যাঁ, আমি আগেই বললাম যে আমি যখন দেখব যে আমার ওল্ডার এজ গ্রুপটা বেশি, তার মানে ওদের মর্টালিটি কম, তার মানে আমরা হেলথ কেয়ার ফ্যাসিলিটিসটা তাদের জন্য এনশিওর করতে পেরেছি। আর একটা হচ্ছে যে এই যে মর্টালিটি কি করে পাবলিক হেলথের একটা ইফেক্ট ফেলে, অ্যাসেস করা যায় যে পাবলিক হেলথ এই যে এখন করোনা ভাইরাসে যেটা আমরা আমাদের বাংলাদেশের মর্টালিটি রেট হচ্ছে 1.2%, খুবই আসার কথা। তার মানে হচ্ছে করোনা যতই আক্রান্ত হোক না কেন আমাদের মৃত্যু সংখ্যা খুবই অপ্রতুল। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যেই করোনা প্যান্ডেমিকে আমরা যেই প্যানিকটা তৈরি হয়েছিল সেটা অনেকাংশে বের হয়ে আসতে পেরেছি। এখন মানুষ খুব ইজিলি মুভ করে, কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যে তাদের লাইফ যে রিস্ক সেটা তাদের নাই। তারা বুঝতে পারছে যে করোনা, আমাকে সাবধান থাকতে হবে, আমাকে মাস্ক ইউজ করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, তবে আমি যদি সচেতন হই তাহলে আমাকে করোনা মারতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পাবলিক হেলথ ইম্পর্টেন্সটা মেজার মর্টালিটি মেজার্স এর মাধ্যমে এস্টিমেট করতে পারি। তাহলে ক্রুড ডেথ রেট আমরা দেখি। আমি আগেই বললাম যে এটাকে ক্রুড বলা হচ্ছে কেন।
কেউ একজন বলবেন কেন আমি এটাকে ক্রুড বলছি? হ্যালো, জি না ম্যাডাম। আপনারা কি আছেন আমার সাথে? জি ম্যাডাম আছি তো। টোটাল পপুলেশনের যতগুলো ডেথ হয়েছে সেটাকে ক্রিপ ডেথ। এক্স্যাক্টলি, তার মানে কোনো, আচ্ছা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের এই এটা। আমি চেষ্টা করছি, দেখি যতটুকু পারি। তাহলে ক্রুড বলা হচ্ছে আমরা এন্টায়ার পপুলেশনকে নিয়ে ডেথ রেটটা করছি, এই জন্য এখানে কোনো স্পেসিফিকেশন নাই। আমরা এর আগে বললাম যে এজ স্পেসিফিক, সেক্স স্পেসিফিক, কজ স্পেসিফিক, তাই না? কিন্তু এখানে কোনো স্পেসিফিকেশন নাই, আমরা এন্টায়ার পপুলেশনেরই ডেথ ম্যাডাম রেটটা আসসালামু কাউন্ট আলাইকুম। করছি। ওয়ালাইকুম আসসালাম। কেন সালাম দিচ্ছেন? ম্যাডাম ক্লাস শেষ হয়ে যাবে তাই? না ম্যাডাম, কথা বলার জন্য। বলেন বলেন। ম্যাডাম ওই যে বর্ণা আপু হচ্ছে ঢুকতে পারেন নাই, উনি মেসেজ পাঠাচ্ছে। একটা বাজে, ম্যাডাম 8টা বাজে। তাহলে বলেন, এখন বলেন ঠিক আছে আমাকে, ম্যাডাম। আপনারা বলেন। ঠিক আছে, আমরা, আচ্ছা ম্যাডাম, আমি ওনাকে না না আমি অ্যাডমিট করে দিয়েছি, ঢুকুক, ঢুকতে চাইছে ঢুকুক। কথা হলো যে শেষ হয়ে গেলে আমরা এই লিংক দিয়ে আবার জয়েন করব, ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, তাহলে ক্রুডটা আমরা পেলাম। এখন আমরা যাই যে স্পেসিফিক। হ্যাঁ, ক্রুডটা কি বলছে? ক্রুডটা বলছে যে ডেথ রেট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন, সেটাই হচ্ছে আমার সিডিআর। ক্রুড ডেথ রেটকে আমরা সংক্ষেপে সিডিআর বলছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানার জন্য, সেটা হচ্ছে এই যে 2000 বলছে, এটাই হচ্ছে আপনার, আমি ইন্টারপ্রিটেশনটা এইভাবেই করব। সিডিআর সমান, সাপোজ আমার এখানে আসলো 5, তাহলে সিডিআর ইজ ইকুয়াল টু 5 পার 1000 পপুলেশন। তার মানে আপনি যেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবেন সেই সংখ্যাটাই আপনার হচ্ছে পার অত পপুলেশন। এটা 100,000 হতে পারে, এটা হতে পারে যে 100%। হ্যাঁ, তাহলে ইন্টারপ্রিটেশনটা হবে যে পার 1000 পপুলেশন। বুঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারলেন? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে বাংলাদেশের সিডিআর দেওয়া আছে 1970 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত। এখানে জাস্ট একটা কম্পারিজন। এই যে দেখেন নিচে লেখা আছে সিডিআর পার 1000 পপুলেশন, কাজে আপনার রেজাল্ট যেটাই আসবে, সাপোজ আমি যদি 6.1 নিই সিডিআর বাংলাদেশের ক্ষেত্রে, তাহলে আমি আনসারটা এইভাবে লিখবো, সিডিআর ইজ ইকুয়াল টু 6.1 পার 1000 পপুলেশন। বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। পার্সেন্টেজ দেব না। না, পার্সেন্টেজ না, আপনি যত দিয়ে মাল্টিপ্লাই করবেন, এটা 10 টু দ্য পাওয়ার n। হ্যাঁ, তার মানে আমরা এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই জন্য পার 1000 পপুলেশন। আমি যদি 100 দিয়ে করতাম তাহলে সিডিআর ইজ ইকুয়াল টু 6.1% হতো। এখানে যদি আমি 100,000 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে সিডিআর ইজ ইকুয়াল টু 6.1 আর 100,000 পপুলেশন। আমি যেটা দিয়ে মাল্টিপ্লাই করব সেটাই হবে আমার পার পপুলেশন। বোঝা গেল? জি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, 100 দিয়ে করা যাবে, 1000 দিয়েও করা যাবে। না, এখন মানুষের তো ধরেন এই যে 2010 সালে সিডিআর 6.1 বলছে, আমরা চেষ্টা করব যে পয়েন্টটা মিনিমাইজ করার জন্য। মানুষ তো আমরা ফ্র্যাকশন যদি না রাখি, একটা ফ্র্যাকশন মিনিমাইজ করার জন্য আমার যতটা সংখ্যা ইউজ করতে হবে আমরা করব। হ্যাঁ, এখন এই সিডিআর, তাহলে ফ্র্যাকশনটা কভার করা হ্যাঁ, যাবে। জি 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 জি, এক্স্যাক্টলি, কোনো ফ্র্যাকশন বা পয়েন্ট আমরা রাখতে চাই না এই জন্য। তাহলে হচ্ছে যদি আমরা সিডিআর করি, তাহলে সিডিআর এর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা ইজি টু কম্পিউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তারপরে হচ্ছে মর্টালিটি কম্পারিজন করে অ্যাক্রস কান্ট্রি। হ্যাঁ,
তারপরে হচ্ছে এইটা কেন 4 মেজর বলছি, কারণ এটা কোনো স্পেসিফিক এজ স্ট্রাকচারকে আমরা গণনা করছি না, আমরা এন্টায়ার পপুলেশনকে কাউন্ট করছি এখানে। তারপরে হচ্ছে সিডিআর অবশ্যই পপুলেশন এজ স্ট্রাকচার দ্বারা এফেক্টেড হয়। কিভাবে আমাকে বলতে পারবেন? আমি একটা কথা বললাম, সিডিআর ইজ এফেক্টেড বাই পপুলেশন এজ স্ট্রাকচার। হাউ সিডিআর ইজ এফেক্টেড বাই পপুলেশন এজ স্ট্রাকচার? এপিডেমিওলজি ছিল ম্যাডাম। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখেন আমাদের দেশের প্রেক্ষিতে ইউজুয়ালি আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ কত? অ্যাপ্রক্সিমেটলি 73। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এখন আন্ডার 5 চিলড্রেনের একটা হাই মর্টালিটি রেট আছে, আরেকটা আছে আমার 80 70, যেহেতু 73 আমি 75 এন্ড অ্যাবভ ধরলাম। তাহলে এই যে মিডল এজ গ্রুপটা, এই এজ গ্রুপের আমার মর্টালিটি রেটটা কম। আমি ঠিক বললাম? জি জি জি। হ্যাঁ, এই জন্যই আমার এজ স্ট্রাকচার এফেক্টেড হচ্ছে সিডিআর দ্বারা। বুঝা গেল? আচ্ছা, এজ স্পেসিফিক ডেথ রেট আর কোনো কঠিন কিছুই না, ওই যে আমার হচ্ছে ডেথ at specific age divided by population at that age group। হ্যাঁ, মানে ওই সাপোজ আমি যদি আন্ডার 5 চিলড্রেনের ডেথ এজ স্পেসিফিক ডেথ রেট অফ আন্ডার 5 চিলড্রেন করি, তাহলে আমার নিউমারেটর হবে ডেথ রেট অফ আন্ডার 5 চিলড্রেন ডিভাইডেড বাই টোটাল আন্ডার 5 চিলড্রেন অফ দ্যাট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে আমার এজটাকে আমি স্পেসিফিক করে ফেলেছি, আর কিছুই না। দেখেন আমার ডিনোমিনেটর হচ্ছে নাম্বার অফ ডেথ অফ এ পার্টিকুলার এজ অর এজ গ্রুপ ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার ইন এ স্পেসিফাইড এরিয়া ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন এট দ্যাট এজ গ্রুপ। নিউমারেটর এবং ডিনোমিনেটরে এজটা স্পেসিফিক থাকবে, এটাই হচ্ছে এজ স্পেসিফিক ডেথ রেট, আর কিছুই না। এজ স্পেসিফিক ডেথ রেটটা এই যে আমরা বললাম সিডিআর এজ স্ট্রাকচার দিয়ে আমার প্রভাবিত হবে। এখানে এজ স্পেসিফিক ডেথ রেট দ্বারা আমরা কম্পেয়ার করতে পারি ডিফারেন্ট এজ গ্রুপের মর্টালিটিকে। হ্যাঁ, এবং সেম গ্রুপের আমরা কম্পেয়ার করতে পারি, একটা হচ্ছে ওভার টাইম এবং বিটুইন কান্ট্রি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কম্পারিজনটা করতে পারি। সাপোজ আমরা 1990 এবং 2020 যেই পপুলেশন পিরামিডটা দেখলাম, সেইখানে আমরা যদি মর্টালিটি মেজার করতে চাই এজ স্পেসিফিক, তাহলে আমরা বাংলাদেশ এবং জাপানের মধ্যেও করতে পারবো, আর বাংলাদেশেরই দুইটা সময়ের মধ্যে আমরা কম্পারিজনটা করতে পারবো। সেক্স স্পেসিফিক একই জিনিস, শুধুমাত্র আমরা কনসিডার করব এখানে সেক্সটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটরে। কজ স্পেসিফিক একটু আলাদা, সেটা হচ্ছে স্পেসিফিক কজ নাম্বার অফ ডেথ ফ্রম এ স্পেসিফিক কজ ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার ইন এ স্পেসিফাইড এরিয়া ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন অথবা টোটাল পপুলেশন। মিড ইয়ার পপুলেশন আমরা বলছি কেন, যে আমরা যদি একটা পপুলেশনকে ওভার দ্য ইয়ার আমরা ক্যালকুলেট করি, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড ইয়ার পপুলেশন পাই। হ্যাঁ, অনেক সময় এটা দেয়াই থাকে। কজ স্পেসিফিক তো আমরা বললাম যে নাম্বার অফ ডেথ ফ্রম টিবি, মানে একটা নির্দিষ্ট কজ ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন। এই মিড ইয়ার পপুলেশন দিয়ে আমরা একটা স্পেসিফিক কজের ডেথটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা কজ স্পেসিফিক ডেথ রেট পেয়ে যাব। ইনফ্যান্ট মর্টালিটি রেট, আমরা ইনফ্যান্ট বলছি যে বিলো এজ অফ 12 মান্থ, তাহলে আমাদের ইনফ্যান্ট হলো বিলো এজ অফ 12 মান্থ। তাহলে ডেথটা হবে নাম্বার অফ ডেথ অফ ইনফ্যান্ট বিলো এজ অফ 12 মান্থ ইন এ ইয়ার divided by the number of live birth registered during the year. Infant mortality rate এবং maternal mortality ratio
একটা রেট কেন, একটা রেশিও কেন বলতে পারবেন? ম্যাডাম রেশিওটা ম্যাডাম ইয়া ওই নিউমারেটর আর ডিনোমিনেটর ম্যাডাম থাউজেন্ড বা পার 100,000 এইটা, হ্যাঁ, এটা লিখলে আপনাদের ধরেন মেজার্স অফ মর্টালিটি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, স্যারের কাছে আমাদের ডিপার্টমেন্টাল হেডের কাছে আপনাদের অনেক প্রশংসা শুনেছিলাম, তো আসলেই আপনারা প্রশংসার দাবি রাখেন। খুব সহজেই আমি এই ক্লাসটা করতে পারলাম। ওয়েলকাম। এখন সেটা পরীক্ষার সময় একটু আপনারা যদি যত্নশীল হন, ভাইভাতে যদি নিজেদের প্রুভ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমার মুখ রক্ষা হয় আর কি। আমার ভালো লাগবে আপনারা যদি ভালোভাবে রেসপন্স করতে পারেন। ঠিক আছে, তাহলে আর কোনো কনফিউশন আছে, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ম্যাডাম একটু ফাস্ট ম্যাডাম আমি পরে জয়েন করেছি তো যার কারণে একটু আচ্ছা, কোনটা বলেন? পপুলেশন পিরামিড? বুঝলাম যে একটু রিডিং করলেই আপনাদের ম্যাডাম ওই ফার্স্ট লেকচারের একটা প্রশ্ন ছিল আমার কাছে। সেটা বলেন হচ্ছে বলেন। আমাদের যেটা ডেমোগ্রাফির যে ইন্ট্রোডাকশন টু ডেমোগ্রাফি যে লেকচারটা ছিল, তাতে একটা প্রশ্ন ছিল যে এক্সপ্লেইন দ্য বেসিক মেজার্স অফ ডেমোগ্রাফি। বেসিক মেজার্স এইটা, এই জিনিসগুলো কি এটা না অন্য কোনো কিছু? সেটাই এই যে আমি মেজার্স অফ মর্টালিটি পড়ালাম না, দেয়ার আর 3 মেজার্স ইন ডেমোগ্রাফি। আমরা ডেমোগ্রাফি ফোকাস করি কি মর্টালিটি, ফার্টিলিটি এন্ড মাইগ্রেশন। দেয়ার আর 3 বেসিক মেজার্স ইন demography. One is measures of mortality, another one is measures of fertility, and the last one is measures of migration. আমরা নেট মাইগ্রেশন, হ্যাঁ, মাইগ্রেশন যখন পড়িয়েছি আপনাদেরকে আমি একটা ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন এবং নেট মাইগ্রেশন আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? তার মানে এই যে এই প্রশ্নটা কে করলেন আমাকে, এখন একটু কাইন্ডলি নামটা বলবেন প্লিজ। আমি আরিফ। আচ্ছা, গুড। তার মানে আপনারা যে আমার লেকচারটা একবার হলেও চোখ বুলিয়েছেন, এটাই তার প্রমাণ করে। ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। এই যে প্রশ্নটা আপনারা একজন করলেন, বাকিদেরও হয়তো কনফিউশন ছিল, কিন্তু ওনারা হয়তো বলতে দ্বিধাবোধ করছিল বা অনেকে দেখার সুযোগ পান নাই, কিন্তু ওনাদেরও এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ডেমোগ্রাফিতে আমাদের বেসিক মেজার্স কি কি? ফার্টিলিটি, মর্টালিটি আর মাইগ্রেশন। ঠিক আছে, তাহলে মর্টালিটির মধ্যে আমরা কয়টা মেজার্স করলাম আজকে? মর্টালিটি, ক্রুড ডেথ রেট, হ্যাঁ, এজ স্পেসিফিক, সেক্স স্পেসিফিক, কজ স্পেসিফিক, হ্যাঁ। তারপরে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, স্টিল বার্থ রেট, নিওনেটাল মর্টালিটি রেট এবং ম্যাটারনাল মর্টালিটি রেশিও। তাহলে মেজার্স অফ মর্টালিটির মধ্যে, হ্যাঁ, স্টিল বার্থ রেট, স্টিল বাচ্চা তখন আমি একটু মানে একটু অমনোযোগী ছিলাম। আচ্ছা, স্টিল বার্থ রেট আর কিছুই না, সেটা হচ্ছে জেস্টেশনে 28 উইকস পর্যন্ত যে ডেটটা হবে সেটাকে আমরা ক্যালকুলেট করছি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লাইভ বার্থ, হ্যাঁ, এটাই হচ্ছে স্টিল বার্থ রেট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পড়বো। দেখেন যে মেজার্স অফ মর্টালিটি দিয়ে আপনি যদি এই 8টা নাম এক্সাম্পল হিসেবে দিয়ে দেন, তারপর আবার যখন ফার্টিলিটি পড়বো, ফার্টিলিটির মধ্যে আমরা এরকম 6-7টা নাম পাবো,
মাইগ্রেশন লিখে ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, নেট মাইগ্রেশন যদি দিয়ে দেন, এই ক্ষেত্রে আর কোনোভাবে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই শেষ করি। ভালো থাকবেন সবাই। ওকে ম্যাডাম। আচ্ছা, আর একটা কথা ছিল আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আপনারা কি সবাই চাকরিজীবী তো, তাই না? জি ম্যাডাম। 10 জন উপস্থিত আজকে আমি দেখছি। আচ্ছা, ক্লাসটা কি ধরেন এখন আমাদের শুরু হয় 6টায়, 6টায় সন্ধ্যা হয়, আমরা কি ক্লাসটা একটু আগায় নিতে পারি আপনাদের মতামতের ভিত্তিতে? ম্যাডাম আমরা কিছু ডক্টর আছি তো ম্যাডাম, ওই ওই বিকাল টাইমে আমাদের প্র্যাকটিস করা লাগে তো চেম্বারে কাজ করছি, চেম্বারে পেশেন্ট দেখতে হয় ম্যাডাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা নেই। তাহলে আমরা 7:30টায় করব, কিন্তু আমাকে একটু এনশিওর করবেন 10 মিনিট আগে হলেও আপনারা ঢুকবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে শেষ করি। ভালো থাকবেন সবাই। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ম্যাডাম লেকচারটা আমাদেরকে শেয়ার আমাকে একটু দিয়ে দিন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই মেল করে দিচ্ছি, আপনি ওনাদের সাথে শেয়ার করে নিন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।